শামসুন্নাহার ফাতেমা, প্রভাষক পদার্থবিজ্ঞান, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের এর আগের যে ভিডিওটা ছিল, প্রথম ক্লাস ছিল তোমাদের, সেখানে চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা করাচ্ছিলাম। আজকেও আমি সেই অধ্যায়টাই শুরু করতেছি, কারণ ওই অধ্যায়টাতে তোমাদের পুরোপুরি এখনো শেষ হয়নি। আমি ওই দিন তোমাদেরকে 34 নম্বর অঙ্কটা করিয়েছি এবং বলেছিলাম যে 35-এর খ আর 36-এর খটা তোমরা বাসায় স্টপ করবে। তা আজকে আমি তোমাদেরকে 36 নম্বর অঙ্কটা করাবো, কিন্তু 36 নম্বর অঙ্কটা করানোর আগে তোমাদের একটু পিছনে যে থিওরিটা আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ আর রাস্তার ব্যাংকিং, সেই জিনিসটা আর একটু বলে তারপরে হচ্ছে আমি মেইন কথায় যাব। যেমন আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে রাস্তার ব্যাংকিং কি। তখন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে রাস্তার ব্যাংকিং হচ্ছে বাঁকা পথে ঘোরার সময় কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করা। আর কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করতে হলে আমাদের কেন্দ্রমুখী বল লাগে, কারণ যখন কোনো বৃত্তাকার বস্তু ঘুরতে থাকে তখন কেন্দ্র বিমুখী এবং কেন্দ্রমুখী এই দুইটা বলের মধ্যে যদি ভারসাম্য বজায় না থাকে তাহলে যে কোনো বৃত্তাকার বস্তু ছিটকে পড়ে যাবে। তা আমরা যেহেতু বলেছি যে রাস্তার ব্যাংকিং হচ্ছে বৃত্তাকার পথ বা হচ্ছে বাঁকা পথ ঘোরার সময় কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করা, যার জন্য যখন কোনো রাস্তার বাঁক নিতে হয় তখন সেখানে কেন্দ্রমুখী বল তৈরি হয়। আর কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল দুইটার সংজ্ঞাই আমি তোমাদেরকে গত ক্লাসে বলে ফেলছি, এর জন্য আর নতুন করে কিছু বলবো না। তবে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে কেন্দ্র যখন আমাদেরকে রাস্তার বাঁক নিতে হয় তখন কিন্তু কেন্দ্র বিমুখী বল তৈরি হয়ে যায় বা হচ্ছে সৃষ্টি হয়। তা এখন কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করার জন্য আমার কেন্দ্রমুখী বল দরকার, যার কারণে কি করতে হয়, আমাদেরকে রাস্তার ব্যাক নেওয়ার সময় আমাদেরকে একটু হেলতে হয়। তো আমরা যদি সাইকেল চালাই বা মোটর সাইকেল চালাই তাহলে সেটা আমরা খুব সহজেই হেলতে পারি, বাট যখন বড় বড় গাড়ি চালাবো যেমন বাস, ট্রেন, তখন কিন্তু আমাদের বাঁক নেওয়া সম্ভব না। তাই তখন আমি তোমাদেরকে কি বলছিলাম যে ইঞ্জিনিয়াররা যখন রাস্তা তৈরি করে তখন তারা সেইভাবেই রাস্তাটা তৈরি করে যে রাস্তার বাঁকের ভেতরের অংশটাকে নিচু রেখে বাইরের অংশটাকে উঁচু করে দেয়, উঁচু করে সেইভাবে রাস্তাটা বানিয়ে ফেলে। তো আমি তখন তোমাদেরকে সূত্র যেটা গত অঙ্কে যে সূত্রটা ছিল সেটা ছিল হচ্ছে tan θ = হচ্ছে v²/rg। এখন আমি তোমাদেরকে যে সূত্রটা করাবো সেইটাও হচ্ছে বাকিরই সূত্র, কিন্তু একটু ডিফারেন্ট। ওইটা ছিল tan θ = v²/rg। আর এখন আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে sin θ = h/d। আমরা গত অঙ্কে যে সূত্রটা দেখেছি সেটা দিয়েও যেমন আমরা হচ্ছে ব্যাংকিং কোণ বের করতে পারবো, এই sin θ = h/d দিয়েও আমরা ব্যাংকিং কোণ বের করতে পারবো। আচ্ছা, কখন ওই সূত্র ইউজ করবো, কখন এই সূত্র ইউজ করবো? আমি তোমাদেরকে বলছিলাম যে আমি যখন ইঞ্জিনিয়াররা রাস্তা তৈরি করে তখন তারা হচ্ছে ব্যাংকিং কোণটা বের করে নেয়, বের করে ভিতরের অংশটাকে একটু নিচুতে রেখে বাইরের অংশটাকে উঁচু করে হচ্ছে রাস্তাটা বানায় ফেলে। এখন সেইখানে আমার দরকার হচ্ছে কি, গাড়ির বেগ দরকার, অভিকর্ষ ত্বরণ দরকার, বাঁকের ব্যাসার্ধ দরকার। কিন্তু যখন আমার এগুলো রাস্তার বাঁকের ব্যাসার্ধ নেই, তারপর হচ্ছে গাড়ির বেগও নেই, তখন আমি কিভাবে ব্যাংকিং কোণ বের করবো? কিন্তু আমাকে ব্যাংকিং কোণ বের করতে হবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো, sin θ = h/d। আচ্ছা, এখন দেখো আমি এখানে মোটামুটি এখন তো রাস্তা তো আঁকা সম্ভব না, তাই আমি তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে রাস্তার ভেতরের দিক, তাহলে আমরা বলছি কি যে রাস্তার বাঁক নেওয়ার সময় ভেতরের দিকটা নিচু থাকবে, বাইরের দিকটা উঁচু থাকবে। তাহলে এটা যদি আমার রাস্তার ভেতরের অংশ হয়, ধরি এটা হচ্ছে আমার রাস্তার বাইরের অংশ। দেখো আমি লিখে রাখছি h, উচ্চতার পার্থক্য, তার মানে ভেতরের অংশ থেকে বাইরের অংশের মধ্যে যে উচ্চতার পার্থক্য সেটা হচ্ছে h। যদি এটা আমার রাস্তার ভেতরের অংশ হয় আর এটা যদি আমার রাস্তার বাইরের অংশ হয়, যেটার উচ্চতার পার্থক্য আমি h দ্বারা প্রকাশ করতেছি, তাহলে অবভিয়াসলি আমার এইখান থেকে এই পর্যন্ত যেটা আসবে সেটা হবে রাস্তার প্রস্থ, যেটাকে আমরা d দ্বারা প্রকাশ করি। দেখো আমি এখানে লিখে রাখছি রাস্তার প্রশস্ততা, অর্থাৎ এইটুকু হচ্ছে আমার রাস্তার প্রশস্ততা, এটা রাস্তার ভেতরের অংশ আর এটা হচ্ছে রাস্তার বাইরে আমার কতটুকু বাইরের অংশটুকু কতটুকু উঁচুতে আছে বা তাদের মধ্যবর্তী যে পার্থক্যটা সেটা। তাহলে আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই উচ্চতার পার্থক্য আর d হচ্ছে প্রস্থ, তো sin θ কেন ইউজ করবো? তোমরা যদি চিত্রটা লক্ষ্য করো, এটা যদি আমি ভূমি ধরি আর এটা যদি আমার অতিভুজ হয়, তাহলে এটা হচ্ছে কি আমার লম্ব, যেখান থেকে আমরা সহজেই লিখতে পারি
পারি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে h/t, কারণ আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন আমি তোমাদের অঙ্কে ফেরত আসতেছি। দেখো, এটা হচ্ছে বইয়ের 36 নম্বর অঙ্ক। এই অঙ্কটাতে লেখা আছে মিটার গেজ ও ব্রড গেজ রেল লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 0.8 মিটার ও 1.3 মিটার। যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, ওই স্থানে লাইনগুলির মধ্যে উচ্চতার পার্থক্য 7.00 সেন্টিমিটার ও 11.37 সেন্টিমিটার। তাহলে আমাকে প্রশ্ন কতে যে প্রশ্নটা দিচ্ছে সেটা হচ্ছে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত। তাহলে আমাকে তো ব্যাংকিং কোণ বের করতে হবে, কিন্তু আমি যে বের করব যে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত, তাহলে আমরা যদি আগের সূত্রটা ইউজ করতাম tan থিটা দিয়ে, তাহলে কিন্তু সেটা সেই সূত্রটা ইউজ করতে পারতাম না, কারণ যে এখানে আমার গাড়ির বেগুনি বা রাস্তার বাঁকের ব্যাসার্ধ নেই, যার কারণে মিটার করতে পারবো না। হ্যাঁ, বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 500 মিটার, কিন্তু এটা দিয়ে শুধু এটা দিয়ে আমি সেই সূত্রটা ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এইটার জন্য যে সূত্রটা আসবে, দেখো বলছে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব যদি হয়, তাহলে সেই দূরত্ব নিশ্চয়ই কি আমার দূরত্ব, সেই হচ্ছে ডি, যেটা হচ্ছে আমার প্রস্থ, এই যে ডি। দেখো আমি এখানে লিখে রাখছি উদ্দীপক হতে প্রথম লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, যেটা হচ্ছে আমার প্রস্থ 0.8 মিটার। আবার প্রথম লাইনের, যেহেতু আমাকে প্রশ্নে বলে দিছে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত, কিন্তু এখানে কিন্তু আমাদের দুইটা লাইন আছে, যার কারণে আমরা দুই লাইন দুই রকম ভাবে ব্যবহার করব। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে মিটার গেজ ও ব্রড গেজ রেল লাইন কি। তোমরা অনেকেই হয়তো বা জানো না যে মিটার গেজ আর ব্রড গেজ লাইনটা কি। পৃথিবী সারা বিশ্বে রেল লাইনের প্রস্থের উপর নির্ভর করে সারা বিশ্বে রেল লাইনকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিটার গেজ, একটা হচ্ছে ব্রড গেজ, একটা হচ্ছে ন্যারো গেজ, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। এই চারটা গেজ হচ্ছে রেল লাইনের প্রস্থের উপর ভিত্তি করে বা প্রশস্ততার উপর ভিত্তি করে তৈরি করা। বাংলাদেশে মূলত দুইটা রেল লাইন ব্যবহার হয়, একটা হচ্ছে মিটার গেজ আর একটা হচ্ছে ব্রড গেজ। কখন মিটার গেজ ব্যবহার হয় আর কখন ব্রড গেজ ব্যবহার হয়? 1 মিটার প্রশস্তের যে রেল রাস্তা, মানে 1 মিটার প্রশস্তে যে রেল রাস্তাগুলো তৈরি করা হবে বা তৈরি করা হয় সেগুলো হচ্ছে মিটার গেজ, আর 1.5 মিটার প্রশস্তে যে রেল রাস্তাগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে ব্রড গেজ। এই মিটার গেজ আর ব্রড গেজ মূলত হচ্ছে রেল লাইনের দুইটা পাতের মধ্যবর্তী পার্থক্য, আর কিছুই না। হ্যাঁ, ন্যারো গেজটাও ব্যবহার হয়, সেটা হচ্ছে পাহাড়ি এলাকায় ন্যারো গেজটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমাদের দেশে সব দুইটাই বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে মিটার গেজ আর ব্রড গেজ। মিটার গেজ ব্যবহার হয় হচ্ছে লোকাল যে ছোটখাটো লোকাল ট্রেনগুলো আছে সেগুলো মিটার গেজ লাইন ব্যবহার করে, আর আন্তনগর, তারপরে হচ্ছে ইন্টারসিটি, এগুলো যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে ব্রড গেজ মানে রেল লাইন ব্যবহার করে। তার মানে কি, যে রেল লাইনটা মিটার গেজ রাস্তায় ইউজ করবে সেটা মিটার গেজ লাইন, আর যে রেল লাইনটা ব্রড গেজ রাস্তায় ইউজ করবে সেটা হচ্ছে ব্রড গেজ রেল লাইন। আশা করি তোমরা মিটার গেজ আর ব্রড গেজ ব্যাপারটা কি বুঝতে পারছো। মূলত এইটাই প্রস্থের পার্থক্য, যে মিটার গেজ 1 মিটার যদি প্রশস্তের হয় তাহলে মিটার গেজ, আর 1.5 মিটার প্রশস্তে যদি হয় তাহলে হচ্ছে ব্রড গেজ। আর যদি ফুটে হিসাব করো তাহলে মিটার গেজ হচ্ছে 4.5 ফুট আর ব্রড গেজ হচ্ছে 5.5 ফুট। আচ্ছা, এখন দেখো বলছে প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত। তাহলে উদ্দীপক হতে দেখো প্রথম লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় 0.8 মিটার, আর প্রথম লাইনের উচ্চতার পার্থক্য। দেখো এখানে বলে দিচ্ছে যে স্থানে বাঁকের ব্যাসার্ধ 500 মিটার, ওই স্থানে লাইনগুলির মধ্যে উচ্চতার পার্থক্য 7.00 সেন্টিমিটার ও 11.37 সেন্টিমিটার। যেহেতু আমরা প্রথম লাইন ইউজ করতেছি, এর জন্য প্রথম লাইনের উচ্চতার পার্থক্য, যেটাকে আমরা h দ্বারা প্রকাশ করব, h = 7.00 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারে আছে সেহেতু আমরা এটাকে মিটারে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে মিটারে। এর জন্য মিটারে নেওয়ার পর 0.07 মিটার হয়েছে। এখন হচ্ছে ব্যাংকিং কোণ কত। তাহলে প্রথম লাইনের ব্যাংকিং কোণ θ1 = 1, আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারতাম, কিন্তু দ্বিতীয় অঙ্কটা করার সময় আমাদের আরেকটা থিটা লাগবে, এর জন্য এটাকে আমি θ1 আর এটাকে আমি θ2 দ্বারা প্রকাশ করেছি। এখন দেখো সূত্র হচ্ছে, আমরা জানি sin θ1 = h/d, যার আমি মান বসিয়ে দিয়েছি, সাইনটা এই পাশে ছিল, ওই পাশে গিয়ে সাইন ইনভার্স হয়ে গেছে। এরপরে যখন সাইন্টিফিক ক্যালকুলেটরে নিয়ে আসছি তখন অ্যান্সার আসছে 5.02 ডিগ্রি।
কিছু কিছু সায়েন্টিফিক ক্যালকুলেটরে শুধু 5 অ্যান্সার আসবে। যদি 5 আসে কোনো সমস্যা নেই, তোমরা 5 রাখতে পারবা, কারণ যে ক্যালকুলেটর রেজুলেশন বেশি থাকবে সেই ক্যালকুলেটর একটু বেশি মান দেখায়, যার কারণে 5.02 ডিগ্রি আসছে, যেটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কিন্তু যদি 5ও আসে কোনো সমস্যা নেই, কারণ দশমিকের পরে 0 তো ওইটাকে আমরা বাদ দিতে পারবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা একদমই সহজ, তোমরা একটু ভালোভাবে চেষ্টা করবে বাসা, তাহলে পারবে। এখন আমি তোমাদেরকে খটা দেখাচ্ছি। দেখো, আমি আগেও তো বললাম যে খ নাম্বারটা দেখাচ্ছি, তোমরা খ নাম্বারটা দেখো, আমি মানে করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, খতে বলছে কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। তার মানে কি, যে আমার যখন রেলগাড়িটা চলতেছে তার এখানে হচ্ছে বাঁক আসছে, আর বাঁক আসার সময় তাকে বাঁক নিতে হবে। আর অলরেডি রাস্তা ওইভাবেই তৈরি, রেল রাস্তা। কারণ আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে যখন বাসের রাস্তাটা বাঁক নেওয়ার সময় যেভাবে তৈরি করা হয়, ঠিক রেল রাস্তাটাও ইঞ্জিনিয়াররা সেভাবেই তৈরি করে। দেখা যায় যে হচ্ছে ভিতরের দিকটা একটু উঁচু হয়, আর হচ্ছে বাইরের দিকটা হচ্ছে একটু ভিতরের দিকটা একটু নিচু হয়, আর বাইরের দিকটা রেল লাইনের পাতের বাইরের দিকটা একটু উঁচু হয়। তোমরা প্র্যাকটিক্যালিও দেখতে পারো, অনেকেই তো গ্রামে থাকো, দেখবা যে কখন যদি রেল লাইনে হাঁটো, যদি রাস্তার বাঁক আসে তখন হচ্ছে দেখতে পারবা। এটা হচ্ছে পরীক্ষিত। ইভেন যখন তোমরা হাইওয়েতে যাবা, বা হচ্ছে এমন একটা হাইওয়েতে আসো যেখানে অনেক বড় একটা ইউটার্ন আছে, বা হচ্ছে তোমার বাসটাকে বাঁক নিতে হবে, তুমি চাইলে সেখানেও দেখতে পারবা। আবার অনেক সময় টিভিতেও দেখায়, দেখবা যে যদি কোনো বিশেষ করে সাইক্লিং হয় না, বিভিন্ন ধরনের জিওগ্রাফি চ্যানেলে দেখবা সাইক্লিং যখন করে তখন দেখবা যে ওদের অনেক মানে খুব সুন্দরভাবে একটা বাঁক দেওয়া থাকে। সেই বাঁকটা নেওয়ার সময় দেখবা যে যত বেশি হেলতে পারে বা যার যতটুকু হেলা দরকার সেই ঠিক ততটুকু হেলেই হচ্ছে রাস্তার বাঁক নেয়। তোমরা এই ফিজিক্স কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস, সবকিছুই তুমি তোমার লাইফের আশেপাশে দেখতে পারবা। এই জিনিসগুলো তোমরা টিভিতে খেয়াল করবা, তাহলে মানে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তা এখন দেখো, বলছে কোন লাইনে রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। তার মানে হচ্ছে যে দুইটা লাইন ছিল, একটা হচ্ছে মিটার গেজ, একটা হচ্ছে ব্রড গেজ। আমি বলছিলাম যে মিটার গেজ হচ্ছে আমাদের ছোটখাটো যে তোমার লোকাল ট্রেনগুলো আছে সেগুলো, আর ব্রড গেজ হচ্ছে আন্তনগর, তারপর হচ্ছে ইন্টারসিটি। একটা কথা বলি, ঢাকার সাথে যে উত্তরাঞ্চল যুক্ত হয়েছে সেই রেল লাইনটা কিন্তু হচ্ছে ব্রড গেজ রেল লাইন। মানে যত বেশি তোমার হচ্ছে দূরবর্তী এলাকার সাথে রেল লাইন যুক্ত হয়, তত বেশি ব্রড গেজ লাইনটা ব্যবহার করা হয়। আমাদের ঢাকার সাথে উত্তরাঞ্চলের ব্রড গেজ লাইন। ইভেন ইন্ডিয়াতেও কিন্তু হচ্ছে এই দুইটা লাইনই বেশি ব্যবহৃত হয়, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু ওদের দেশে নরো লাইনটা ব্যবহার হয় পাহাড়ি অঞ্চলে, আমাদের দেশে ওটা খুব কম। আচ্ছা দেখো, এখন বলছে যে কোন লাইনের রেলগাড়ি অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। যেহেতু বাঁকের কথা বলছে, তার মানে কি, যে আমাকে দেখতে হবে যে কোন রেলগাড়িটা কত দ্রুতিতে আসতেছে বা কত বেগে আসতেছে। এখন দেখা গেল যে মিটার গেজ যেটা, সেটার বেগটা অনেক কম, তার মানে সে ওইভাবেই বাঁক নিবে। আবার যখন যার ব্রড গেজ যদি হয়, তার যদি বেগ অনেক বেশি হয়, তাহলে সে সেইভাবেই হচ্ছে বাঁক নিবে, মানে দ্রুততার সাথে বাঁক নিবে। তো এখন যেহেতু আমাদের বলছে যে কে বেশি দ্রুত যাইতে পারে, তার মানে আমি দেখবো যে কার বেশি বেগ বেশি। কারণ নর্মালি আমরা যখন দৌড় খেলায় খেলি তখন হচ্ছে যে যে যত বেশি দ্রুত যাইতে পারবে সেই কিন্তু ফার্স্ট হয়। তো জিনিসটা সেরকম। আচ্ছা, তাহলে এখন আমি দেখি যে আমার কি কি দরকার। যেহেতু আমার বাঁক মানে দ্রুতি লাগবে, রেল লাইনের দ্রুতি লাগবে, সেটা কিন্তু আমি sin θ = h/d দিয়ে বের করতে পারবো না। ওইটা আমি ব্যাংকিং কোণ বের করতে পারবো। আমাকে যদি বাঁক বের করতে হয় তাহলে, বা বেগ বের করতে হয় রেলগাড়ির, তাহলে আমার tan θ = v²/r সূত্রটা ইউজ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে করছি। আচ্ছা, যেহেতু আমাদেরকে tan θ = v²/r এই সূত্রটা ইউজ করতে হবে, তার মানে আমার রাস্তার বাঁকের ব্যাসার্ধ লাগবে, ব্যাংকিং কোণ লাগবে, অভিকর্ষ ত্বরণ আমাদের মুখস্থ, আর হচ্ছে বেগ লাগবে। তো বেগ তো বেরই করবো, অলরেডি আমাদের এটা আছে। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে থিটা আর হচ্ছে আর। অলরেডি আমাদের দেখো তোমার হচ্ছে দেখো লেখা আছে দ্বিতীয় লাইনের দুইটি পাতের মধ্যবর্তী দূরত্ব d = 1.3 মিটার। দ্বিতীয় লাইনের উচ্চতার পার্থক্য, আমি তো h ইউজ করছিলাম, h ও ইউজ করা যায়, x ও ইউজ করা যায়। অনেক বইতে, ইসাক স্যারের বইতে বা অনেক স্যারের বইতে দেখবা যে x ইউজ করছে, কিন্তু এখন তপন স্যারের বইতে এইচটা বেশি ব্যবহার হয়, এর জন্য আমি তোমাদেরকে এইচটাই দিলাম। আর হচ্ছে দেখো, বলছে যে ক হতে, তার মানে tan θ = v²/r যদি আমি বের করতে যাই, আমার থিটা লাগতেছে।
তাহলে আমি দেখি আমার কয়টা থিটা লাগবে, 2টা থিটা লাগবে। কারণ কি আমার রেল লাইন হচ্ছে 2টা, একটা মিটার গেজ একটা ব্রড গেজ। তাহলে একটা লাগবে θ1 আর একটা লাগবে হচ্ছে θ2। তাহলে θ1 তো আমি হচ্ছে ক থেকেই পাইছি, যেটা হচ্ছে 5.02। তাহলে দরকার হচ্ছে আমার θ2, যেটা আমাকে বের করতে হবে। এর জন্য আমি দেখো লিখছি দ্বিতীয় লাইনের ব্যাংকিং কোণ θ2 = 5। আচ্ছা, এরপরে দেখো বাকির ব্যাসার্ধ r = 500 মিটার। এখন দরকার হচ্ছে বেগ v1 ও v2, এই দুটো তুমি বেরই করবে। এর জন্য আমি লিখে দিছি যে বাঁক নেওয়ার সময়, প্রশ্নের সাথে মিলাই লিখছি, মুখস্থ না। বাঁক নেওয়ার সময় প্রথম লাইনের রেলগাড়ির বেগ হচ্ছে v1 আর দ্বিতীয় লাইনের রেলগাড়ির বেগ হচ্ছে v2। তাহলে আমাদের সূত্র হচ্ছে tan θ1 = v1² এবং আরেকটা হচ্ছে tan θ2 আমি এখানে লিখে দিচ্ছি, যদিও আমি ওখানে লিখি নাই, rg, যেহেতু একই জিনিস এর জন্য বারবার লিখি নাই। তো tan θ2 = v2²/rg। তো tan θ1 হচ্ছে আমার 5.02 ডিগ্রি, লাগবে θ2। দেখো এই যে আমি θ2 বের করছি, sin θ2 = h/d, θ2 = sin ইনভার্স 0.1137 / 1.3। এটাকে করার পর আমার আসছে 5.02 ডিগ্রি। তার মানে দেখো আমার θ1ও ছিল 5.02 ডিগ্রি, θ2 হচ্ছে 5.02 ডিগ্রি। তার মানে কি যে আমি যে রেল লাইনটার বাঁক নিব সেটার কোণ একই। সেইখানে আমাকে দেখতে হবে যে সে বেগ কার বেগ কত বেশি বা কে কত বেশি দ্রুত যাইতে পারতেছে, কারণ বাঁক তো একই হবে। কারণ আমার লাইন যেহেতু একটা, সেখানে মিটার গেজ ব্যবহার করতেছি আর ব্রড গেজ ব্যবহার করতেছি, 2টা লাইন ব্যবহার করতেছি। তো যদি আমার কোণ এক হয় তাহলে তো আমার এখানে কোনো সমস্যা হওয়ারই কথা না। আচ্ছা, আমি এখন বেগ বের করলাম, tan θ1 = v1²/rg। তাহলে সেখান থেকে আমাকে v1 বের করতে হবে, কারণ আমাকে প্রথম রেলগাড়ির আর দ্বিতীয় রেলগাড়ির বেগ লাগবে। তো v1 যেহেতু এটা v1² আছে, তোমরা যদি চাও তাহলে মাঝখানে আরেকটা লাইন করতে পারো, আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে v1² ফার্স্টে নিয়ে আসবো, তাহলে আমার এই পাশে যাবে হচ্ছে tan θ1 আর যাবে হচ্ছে rg। v1² আমি হচ্ছে r গুণ করছি, v1² এখানে নিয়ে আসছি আর tan θ1 এখানে rg এর সাথে ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে। পরের লাইনে আসলে v1 যেহেতু বের করতে হবে, জন্য v1 আর স্কয়ার একটা রুট হয়ে গেছে। এরপরে আমি মান বসাইছি, দেখো মান আসছে 20.75 মিটার/সেকেন্ড। তোমাদেরও সেম মানই আসবে। আর সেম ভাবে আমরা আবার v2 বের করব। তো v2 বের করার সময় আমরা এই সূত্রটাই লিখব যে tan θ2 = v2² / rg। তো আমি এখানে সরাসরি করে দিছি, কারণ তোমরা তো এখন বড় ক্লাসে করো, এত যদি ডিটেইলস করি তাহলে এক অঙ্কে আমাদের অনেক সময় চলে যাবে। যেহেতু সেম জিনিস, এর জন্য আমি একটা লাইন কম করছি। সরাসরি এখানে v2 = √tan θ2 rg লিখছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় চাইলে তোমরা হচ্ছে সূত্রটা লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি মান বসাইছি, যেহেতু আমাদের মানও এক কোণও এক, তাহলে আমাদের বেগও এক আসবে 20.75 মিটার/সেকেন্ড। দেখো, সুতরাং v1 = v2। যেহেতু দুইটার বেগই আমাদের সমান, তার মানে কি উভয় লাইনে রেলগাড়ি সর্বোচ্চ সমান বেগে বাঁক নিতে পারবে, কোণও সমান এবং হচ্ছে বেগও সমান। তোমরা চাইলে অ্যান্সার এখানে লিখে দিতে পারো, আবার সুন্দরভাবে লাইনটা লিখে দিতে পারো যে সুতরাং উভয় লাইনে রেলগাড়ি সর্বোচ্চ সমান বেগে বাঁক নিতে পারবে। তোমরা অঙ্কটা ভালোভাবে করো। এই অঙ্কটা করা মানেই হচ্ছে 35 নম্বর অঙ্কের যে আমি বলছিলাম যে তোমরা হচ্ছে ঘটা করবা, কটা করবা না, কারণ হচ্ছে কটা হচ্ছে আমি এখন দেখাইছি। তো মানে এই অঙ্কটা করা মানে 35 নম্বর পুরো ভাগ। তার মানে একটা থিওরি দিয়ে তোমরা হচ্ছে একটা থিওরি দিয়ে তোমরা 3টা অঙ্ক করতে পারতেছো, সেটা হচ্ছে 34, 35 ও 36। আমি 34 আর 36টা করাই দিলাম, 35 নাম্বারটা হচ্ছে তোমরা করে নিবা। আমি এই অধ্যায় থেকে আর 2টা অঙ্ক করাবো বা সর্বোচ্চ একটা অঙ্ক করাবো অন্য একটা থিওরির উপরে, কারণ আমি তোমাদেরকে ক্লাসে এর আগেও এই অধ্যায়ের উপরে অনেকগুলো অঙ্ক করায় ফেলছি। তো আরেকটা থিওরি মনে হয় তোমাদের চক্রবর্তী ব্যাসার্ধের একটা টপিক বাদ করে গেছে। পরবর্তী ক্লাসে ওই টপিকটা দেখায়া আমি তোমাদের একটা অঙ্ক করে আমি এই অধ্যায়টা শেষ করব। পরবর্তীতে আমি তোমাদেরকে কাজ ক্ষমতা শক্তি দেখাবো। আশা করি তোমরা সবাই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। 35 নাম্বারটা বাসায় রেজিস্ট্রি থাকবে, নিজেরা করে নিবা। আর সংজ্ঞাগুলো তো আমি ক্লাসে এর আগেই বলে দিছি, সংজ্ঞাগুলো করে ফেলবা। আজকে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।